অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে, বিএনপির উপরে তারেক রহমানের আদৌ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে। তখনই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাবেন, দিল্লির দাসত্ব মেনে নেবেন, তখন তারেক রহমান বলেন আর এই বিএনপি এক না এবং সেজন্য আমি এর বিরোধিতা করব, করে যাব এবং চিৎকার করে বলে যাব তারেক রহমান ভারতের আধিপত্যবাদের সমর্থন করেন। আমার কথা হচ্ছে শাহরিয়ার ভাই সুন্দর করে গলা উঁচু করে কথা বলতে পারেন না। অসুস্থ বললেন কেন ভাই? না আপনি আবার না অসুস্থ বললেন না, এমন কোন কথা বলবেন না, তাহলে তো বিএনপি অসুস্থ। অধ্যাপক গোলাম আজমই একমাত্র লোক, যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায়, তিনি সিন্ধ থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিং এ যা বলছে এটা আমার দেশ না, আমাকে আমির বানান না, কারণ আমি বাংলাদেশে ফিরে যাবো। পজিটিভ দিক কি উনি জানেন যে ওনার যে বট ফোর্স আছে, বাহিনী আছে, এই সব আমার কোনো বট ফোর্স নাই ভাই, এই সব কথাবার্তা ওনারা পছন্দ করবে। না না, বট ফোর্স এটা সত্য কথা। আপনি আজমি সাহেবকে ডাকেন এখানে, ডেকে তার সন্তানের কাছ থেকে শুনেন। আমি চ্যালেঞ্জ দিলাম যে আজমি সাহেব না, ওনার যে পাসপোর্টটা ছিল সে পাসপোর্টটা তো কোর্টে সারেন্ডার করা আছে, পাসপোর্টের পাতাগুলো দেখেন যে আমি যা যা বললাম তার সাথে ঠিক আছে কিনা। যদি না থাকে আই ক্যান চ্যালেঞ্জ ইউ ডু দ্য মানি সুট আমার বিরুদ্ধে, তাহলে একটা বিশাল টাকাও পেয়ে যাবেন। ভাষা আন্দোলনের নেতা উনি তো, ভাষা আন্দোলনের নেতা কিনা, ভাষা সৈনিক কিনা, আরে উনি ভাষা সৈনিক কিনা, মা বোনের ইজ্জত কে কোনটা আপনি কথা বলতেই পারেন না, কিভাবে বলতেন আপনি? আইন না হলে একটা বলতে, হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তার আর দিতে হয়েছে। এইবারে একটা জিনিস বলে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে, শেখ হাসিনাকে দিছে বলে 17 দিনের মাথায় তিনি শহীদ হয়েছেন, এবং আখাউড়াতে শেখ হাসিনা পালায় যাওয়ার সময় ধরা পড়ছেন। দিস দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এন্ড আওয়ামী লীগ। কেন মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কারণ আওয়ামী লীগ নির্বাচন করার কথা বলতেছেন, আপনি এটাই দিছেন। জামাতের আমির যদি কথা বলে থাকে ভাই, আমি আজকে আমি শুনিনি। আপনি দায়িত্ব নিয়ে বলছেন না, আপনি জামাতের আমিরের বক্তব্য শুনেন না। না না, আমি শুনবো না, কারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করেনি, তাই বলে আমি বলবো না করোনা নিয়ে থেকে যাবো না। এই মুজিববাদ হচ্ছে করোনা ভাইরাস। ভারত মেনে নিছে কোনদিন বেগম খালেদা জিয়া? মানে নাইনি। আমাকে কেন মুখে চিল্লাতে করতে হবে যে আমি ভারতের আধিপত্যের বিরোধী, এবং বলতে হবে আমরা ভারতের সাথে আলোচনা করে ফেনীর বাদ তৈরি করব। আমি আমার কাজের মধ্য দিয়ে প্রমাণ করব আমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আপনার ফরেন পলিসিতে দীর্ঘদিন মিত্র হয়ে থাকা রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু সেটি আমরা প্রথমে দেখলাম একটু একটু করে কথার বিদ্ধ করা একে অপরকে, এরপরে সেটি সংঘাত সংঘর্ষে এবং সর্বশেষ প্রাণহানিও ঘটতে দেখলাম। এটি এড়ানো যেত কিনা? রাজনৈতিক দলগুলোরও কখনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। আজকে যেটা দেখা হচ্ছে, দেখেন যে একটু পিছনে ফিরে তাকান, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী দুইটা জায়গাতে তারা সব সময় কি ছিল, তাদের আদর্শিক মিল ছিল। সে আদর্শিক মিলটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দুইজনা কখনো ইসলাম বিরোধী কোনো আইন বা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপকে কখনো সমর্থন করেননি। আর একটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সো এই দুইটা জায়গাতে, বেসিক জায়গাতে এই দুইটা দলের সবসময় কি ছিল, একটা মিল ছিল। আবার দেখেন এনারা যেমন বাংলাদেশ জামাত ইসলাম 84 সালে বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার, সেইখানে কি করা হলো, 86 সালে জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদের আন্ডারে ক্ষমতা মানে ভোটে নির্বাচনে গেল, এবং সেখানে এরশাদ সাহেব 151টার মতো আসন পাইল, 51 বা 53টা আসন পাইল, কিন্তু বিএনপি সেখানে যায়নি। 88 সালে কেউ গেল না। 90 সালে 3 দলীয় জোট হলো, 3 দলীয় জোটের ভিত্তিতে সংসদীয় ব্যবস্থা হলো। আবার 96 সালে দেখেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়েই আন্দোলন করা হলো, সেটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে গেল। আবার 2004 সালে কিন্তু কি হলো, যে 2001 সালে এই 4 দলীয় জোটের আন্ডারে বিএনপি এবং জামাত মিলে কিন্তু নির্বাচন করলো এবং ক্ষমতায় গেলেন। 2018 সালের কথা ধরেন, 2018 সালে জামাত ভোট বয়কট করলো, কিন্তু 2018 সালে বিএনপির 90 ভাগ জামাতের প্রার্থীরাও তো ওই সময় ধানের শীষ নিয়ে নির্বাচন বলতেছি আপনাকে 18 সালে নির্বাচনের কথাই বলতেছি, যে ওখানে তো 4 দল নিয়ে নির্বাচনে গেল, যে জামাত বয়কট করলো ভোটের দিন সকালবেলা, আচ্ছা, এবং 90 ভাগ ক্যান্ডিডেট বয়কট করলো, এবং এই কথা তখন মহাসচিব নিজেও বললো এটা রাতের ভোট হয়ে গেছে 2018 সালে। তারপরও জামাত কিন্তু আর কোনো জায়গায় গেলেন না, বিএনপি কিন্তু কয়েকজন সংসদ সদস্য নিলেন এবং মহিলা সংসদ সদস্য নিলেন।
সো এই উদাহরণগুলো এই কারণে দিলাম যে প্রতিটা দলের নিজস্ব কিছু আইডিওলজি থাকবে এবং সেই আইডিওলজিতে বিশেষ একটা জায়গাতে ফান্ডামেন্টালি তারা সবসময় এক থাকে। আজকে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এই দুইটা দল আজকে যেটাকে ধারণ করে এগিয়ে যাওয়া উচিত, মানে এই কথা মানে অপ্রিয় সত্য হলেও এটা বলতে হবে যে ভোটের মাঠে ভোটকে আকৃষ্ট করতে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত এবং এই অনাকাঙ্ক্ষিত জায়গাটাতে আমার মনে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা সৃষ্টি হতো না। আজকে চেয়ারে বসাবসি নিয়ে বা যে ধরনের কথাগুলো আসতেছে এই ধরনের কথাগুলো ভোট ব্যাংকে আকৃষ্ট করার জন্য, যেখানে দুই দলই বলতেছে জাতীয় সরকার গঠন করবে, সেখানে মনে হয় এই ধরনের কথা বলে একটা বিভ্রান্ত আমি করার যদি সুযোগ নেই। একটু যুক্ত করি যে আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া জীবিত থাকলে এটা হতো না, কিন্তু তার জীবদ্দশাই আমরা দেখেছি এই যে কটুবাক্য বিনিময় বা বাকযুদ্ধ এটি আরো আগে শুরু হয়েছে, 5 আগস্টের পরপরই শুরু হয়েছে। আমি যদি উল্লেখ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যে তারেক রহমানকে নিয়ে বাজে স্লোগান দিল, এটা মানে তারপরে কিন্তু জামাতও মূল দল হিসেবে ওই ঘটনার কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমরা এখনো জানি না। তো এতে উস্কে যায় কিনা দ্বন্দ্বটা? আপনাকে একটা জিনিস বলি, প্রথম কথা হচ্ছে শিবির জামাত ইসলামের কোনো অঙ্গ সংগঠন না, ছাত্র সংগঠন না। না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। দেখেন শিবিরের যারা সভাপতি ছিল তারা বহুজনই জামাত ইসলাম করে না এবং জামাত ইসলামের বিএনপি থেকে অনেকে বের হয়ে অন্য জায়গায় যায় না। গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এগুলো সবই হচ্ছে অঙ্গ সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামের এই জায়গায় হচ্ছে একটা ডিফারেন্স। ছাত্র শিবির কখনোই বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন। সম্পর্কটা কি? আচ্ছা, ছাত্র শিবির ছাত্রদের সংগঠন, জামাত ইসলাম আলাদা। জামাত ইসলাম আর ছাত্র শিবিরের কোনো সম্পর্ক কোনো জায়গায় গঠনতন্ত্র থেকে শুরু করে কোনো জায়গায় নাই। আমাদের এখানে আদর্শিক একটা মিল আছে। এই ছাত্ররা কোরআন ও সুন্নাহর আলোকে তাদের জীবন গঠন করতেছে আর জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ গঠন করতেছে। আপনি এখন ঢাকা ইউনিভার্সিটির যে কথাটা বললেন, এখানে একটা জিনিস বলি, ঢাকা ইউনিভার্সিটি সে কিন্তু ছাত্র দলের কি যে চাঁদাবাজি নিয়ে কিন্তু একটা খুব ডকুমেন্টারি দেখানো হয়েছে, সেটা নিয়ে কিন্তু আমি দেখলাম না কোনো গণমাধ্যমে এ নিয়ে কোনো কথাবার্তা উঠলো। এবং আপনি যেটা বললেন যে ছাত্র শিবির কোথায় কি বলছে, আমার জানা নাই। যেটা জানা নাই আমি সেজন্য অনুষ্ঠানের শুরুতে অফলাইনে আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি একটু যদি আমাকে বলেন তাহলে আমি হয়তো গুগলে দেখতে পারতাম। যে জিনিস আমি জানি না সে বিষয়ে বলতে পারবো না। আর ছাত্র শিবিরের ইলেকশনের আগে, ডাকসু ইলেকশনের আগে দুই পক্ষ বহু কথাবার্তা বলেছে। একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য অনেক কথা বলছে, কিন্তু ছাত্ররা তো তাদের রায় দিয়ে দিছে। যে ছাত্ররা যখন তাদের রায় দিয়েছে ছাত্র শিবিরের পক্ষে, তখন মনে হয় ওই সময় কি কথা বলছে না বলছে সেটা আমূলক। আর বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে দ্বন্দ্বের শুরুটা না, দ্বন্দ্ব না। দ্বন্দ্ব হলে বেগম খালেদা জিয়াকে সবাই অভিভাবক মেনে তাকে দেখতে যাওয়া, তার জানাজায় শরীক হওয়া, তার প্রতিটা মুহূর্ত সর্বক্ষণিক সবসময় বাংলাদেশ জামাতে ইসলাম সমস্ত মানে কি বলবো তাকে ধারণ করা। আর একটা দলের নেত্রীকে অভিভাবক হিসাবে মানে ধারণ করতে জামাত ইসলাম কোনো কুণ্ঠাবোধ করেনি। আচ্ছা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে না, যদি আপনি যেটা যেভাবে বলছেন এইভাবে ওই সময় দেখার কোনো সুযোগ নেই। আজকে যেটা হত্যাকাণ্ড হয়েছে সেটাও দেখেন, সেটা কি যে অতি উৎসাহী হয়ে বিএনপির উপরে তারেক রহমানের আদৌ কন্ট্রোল আছে কিনা এটা ওনাকেই বলতে হবে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জামাতের আমির গিয়ে বললেন আমরা আবার একসঙ্গে কাজ করতে চাই। পরবর্তীতে আবার বিভিন্ন তার রাজনৈতিক বক্তব্যে আবার বিএনপির বিরোধিতা, মানে স্বাভাবিকভাবে একটি আলোচনা তৈরি হয়েছে যে জামাত কি যখন বুঝে যে তারা ক্ষমতায় যাচ্ছে তখন বিরোধিতা করে, আবার যখন বুঝে যে বিএনপি এগিয়ে যাচ্ছে তখন মানে আবার এক হতে চায় কিনা। আচ্ছা, বলবো তার আগে আপনাকে ধন্যবাদ যে দুইটা জিনিস একটু পরিষ্কার করি। জ্ঞানী মানুষের সাথে বসলে, আর তার মধ্যে আজকে আমি সকালবেলা একদম বই পুস্তক আমার কিছু নেই, ওদের ভাইয়ের যেমন সবকিছু ডেলিভারি মাথার থেকে হয়, আবার অনেক কিছু দেখতে হয়। প্রথম জিনিস হচ্ছে লেজুর ভিত্তির রাজনীতি। লেজুর ভিত্তি মানে হচ্ছে ধরে নেন আদর্শিক ভাবে আপনার মিল থাকবে, আপনার একটা ছাত্র সংগঠন আছে, দে সাপোজ টু বি ইন্ডিপেন্ডেন্ট,
তারা তাদের মতো সবকিছু নিবে, এবং তার সাথে কি হবে না, বড় দল মানে মাদার পার্টি কখনো ওই দলের কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এটা নির্ধারণ করবে না। ওই দলের কোনো কমিটি কখনো মাদার দল ভেঙে দিবে না। যদি এটা দেয় তাকে বলা হয় লেজুর ভিত্তি। সো আমি আবারও এইটা পরিষ্কার করে বলেছি, বাংলাদেশ জামাত ইসলাম এই 1981 সাল থেকে আজ পর্যন্ত শিবিরের কোনো কমিটি ভেঙে দেওয়া, কোনো কমিটিতে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তা না। শিবির তার অন স্ট্রাকচারে কি করে, নেতা নির্বাচিত করে। সেই জন্য আমি আপনার সঙ্গে বলিনি, আপনার সাথে বলিনি, আমি বলতে দেন, তারপর আপনার বলে দিচ্ছি। আপনি যদি জানতে চাই কেমন করে হয়, দয়া করে ছাত্র শিবিরের আমি আপনাকে গঠনতন্ত্রটা পাঠিয়ে দেব না। এটা সুন্দর মতো সদস্যদের ভোটে নির্বাচিত হয়। আর তার চেয়েও আরো দাওয়াত দিলাম, এই দলে আসেন, এই দলে এসে জামাত ইসলামে এসে আপনি একটু করেন, করে তারে আপনি দেখতে পাবেন যে আসলে এই দলগুলো চলে কিভাবে এবং ইসলাম কিভাবে শেষ করলে। আমি একটু আপনি যেটা বললেন যে গঠনতন্ত্র অনুযায়ী ভোটে নির্বাচিত হয়, কিন্তু এই বছরে যে মাত্র মাস দুয়েক বা তারও কম সময়ে ছাত্র শিবিরের ভোট সিকবাতুল্লাহ রিয়াজ সাদ্দাম জিতলো। এই জেতার কমপক্ষে 2 দিন আগে থেকে ফেসবুকে ঘুরছিল যে সাদ্দাম আর সিকবাতুল্লাহ নেতৃত্বে আসছে। এবার আপনাকে এটাও বলে দিচ্ছি যে আমিরে জামাত জেতার আগেও এই কথা আসছে। কারণ আমরা যখন আপনি যেমন ধরে নেন, আপনি তারেক রহমান একটা জিনিস ইন্ট্রোডিউস করছে বিএনপিতে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন। যেটা জামাত ইসলামে ছিল সেটা তারেক রহমান কিন্তু সমস্ত এলাকাতে করছে। ওখানে কিন্তু বোঝা যায় যে এই লোকটা সবচেয়ে বেশি জনপ্রিয় দলের মধ্যে। সো যখন সাদ্দাম সেক্রেটারি ছিল তখন মনে হচ্ছে যে হ্যাঁ এবার সাদ্দাম হতে পারে, সিকবাতুল্লাহ সেক্রেটারি হবে, এটাও যেমন অনেকে ভাবতেছিল, কিন্তু সে তো ভোট দিয়ে মানুষ তাদেরকে জেতা না। সো আমার কথা হলো যে ভোট দিয়ে কে জিতবে না জিতবে সেটা তো আপনি প্রিডিক্ট করলেন, আপনার প্রিডিক্টে মিলে গেল। কিন্তু আমার যেটা লেজুর ভিত্তির কথা বললাম, লেজুর ভিত্তির সাথে এই জায়গায় হচ্ছে ডিফারেন্স জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে। জামাত ইসলাম ছাত্র শিবিরে একটা জায়গায় মিল হচ্ছে আদর্শিক মিল। সে আদর্শিক মিল মানে তারা তাদের জীবন গঠন করে কোরআন ও সুন্নাহর আলোকে, আর জামাত ইসলাম কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবার দ্বিতীয় কথাটা বলি, ভাই যে সুন্দর করে রঙিন করে একটা মৃত্যুকে সহজ সরল করলেন, আমার কাছে মনে হয় না এটা এরকম সহজ সরল সমীকরণ। চেয়ারে বসা নিয়ে একটা মানুষকে আপনি পিটিয়ে মেরে ফেলে দিবেন, এটা জাস্টিফাইড আফটার এই আওয়ামী লীগ সে তো নৃশংস, আওয়ামী লীগ মনস্টার। আওয়ামী লীগের সঙ্গে তো আমরা এই দুইটা দলই তো নির্যাতিত নিপীড়িত, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং আমার মনে হয় আমার ভাইও এই নিপীড়ন নির্যাতনের শিকার, তাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। সো আমরা কিন্তু সবাই হচ্ছে কম বেশি এই একই দিকে। সেখানে আবেগকে নিয়ন্ত্রণ করে, আবেগকে আবার বলতেছে, আবেগকে নিয়ন্ত্রণকে দোষারোপ না করে মানুষের জীবন, সেটা যারই জীবন হোক, আমার হোক আর আপনার হোক, উনি তো কারো না কারো সন্তান, কারো না কারো বাবা, কারো না কারো ভাই। সো একটা চেয়ারে বসা নিয়ে যেন এরকম না হয়, আমি আর ওই বিষয়ের মধ্যে যাব না। তবে এতটুকুন বলবো যে দুই দলের এই কাজটা এইরকম নেককারজনক কাজ করলে ইলেকশন অনিশ্চিত হয়ে যাবে। সাফারার দুই দল হবে, সাফারার দুই দল হবে। আর বললেন না 40টার মধ্যে 20টা, আরে ভাই সামনের সিটে যদি 20 জন বসে, আপনি পিছনে যদি বসেন, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শেষ করে দিই, আপনি আগে আসছেন, আচ্ছা বসে পড়ছেন, আপনি সত্যটা কি? আমি কিন্তু বলতেছি না যে উঠে গেলে কি মহাভারত অশুদ্ধ হতো, 20টা সিট কার পুরোটার লাইনটা ছেড়ে দিলে কি অসুবিধা হতো। মানুষকে একটা জায়গায় সহনশীল হতে হবে। আমি আগে আসছি বলে আমি বসে থাকবো এবং তার জন্য এই সামান্য একটা বসে থাকার জন্য একটা প্রাণ ঝরে যাবে, এটা কি কোনো মানুষত্ব হতে পারে? সেটা জামাতের হোক আর বিএনপির হোক। কিন্তু কথা হলো যে বিএনপি এবং জামাতকে কিন্তু ফ্রন্ট লাইনে এই মুখোমুখি দাঁড় করানোর জন্য অনেকেই দাঁড়ায় আছে এবং এই সুযোগটা কোনোভাবেই দেওয়া যাবে না। যদি শেরপুর এই ঘটনাটিকে আমরা কেস স্টাডি হিসেবে ধরি, তাহলে এইখানে অন্য কাদের মানে চেষ্টা থাকতে পারে? আমি আপনাকে বলি, এই দেশের ইলেকশন চায় নাকে। আপনি শেরপুর এই শেরপুরে যেটা হলো, আমি যদি এখন বলি, আমি তো নাম ধরে বলে দিতে পারি, প্রশাসনের কথা এবং ওখানে প্রশাসনের নির্লিপ্ততা। আপনি গত 15 বছর প্রশাসনকে, ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতাটা কি জানেন? তার অনেক সফলতা আছে, সবচেয়ে বড় ব্যর্থতা সে প্রশাসনিক সংস্কার করেনি। না, জামাতকে কারা বললো যে ছেড়ো না চেয়ার? বা আমি
ওই জায়গায় আমি নাই আপনিও না, আমরা যা পড়ছি সব পেপারে পড়া। সো আমাদের কথা হলো যে যেটাই করে থাকুক, দেখেন এটা নিয়ে ইনকোয়ারি হয়েছে, মামলা হয়েছে, যেহেতু মামলা হয়েছে, কিন্তু কথা হলো এটা তো সত্য যে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে সংঘর্ষ হয়েছে এবং সেইখানে একজন মারা গেছে এবং সেখানে বিএনপিকে দায়ী করা হচ্ছে। আর দায়ী করে আপনি কি পাবেন? আপনি আমাকে একটা ওই লোকের জীবন কি ফিরে পাবেন? না। কিন্তু এখান থেকে যদি আপনি সবাই মিলে যদি এই শিক্ষাটা নেন যে দয়া করে ইলেকশনের আগে আর এটা পুনরাবৃত্তি হবে না। ভাই একটা মারাত্মক কথা বলছে, মাঠ দখলের রাজনীতি। মাঠ দখলের রাজনীতি জামাত ইসলাম করে না। মাঠ দখলের রাজনীতি কার? রাজনীতিটা হচ্ছে ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। এখানে মাঠ দখল করার মানে কি? মাঠ দখল করার কথা মাঠ দখলের দরকার আছে, সেটার জন্য তারেক রহমান বলছে কি তাহাজ্জুদ পড়ে যে কি করতে হবে, ইলেকশনে যেতে হবে, ইলেকশন ভোট কেন্দ্রে ওখানে ফজরের নামাজ পড়তে হবে। তাহলে আমি যদি এটাকে মাঠ দখল বলি, আমি এটাকে মাঠ দখল বলি না, আমি এর জন্য প্রশংসা করছি যে এবারে যেহেতু পুলিশ নাই, আমাদেরকে প্রতিটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। এটাকে আপনি মাঠ দখল যদি বলেন তাহলে আপনি কি করছেন? আপনি একটা নিরপেক্ষ ইলেকশন চাচ্ছেন না। কারণ তারেক জিয়ার এই কথাটা কি যদি সরাসরি তো নেগেটিভ নিয়ে যেতে পারতাম, মাঠ দখলের রাজনীতি কি রাতের ভোট করতে চান উনি, এরকম কথা না। কথা হচ্ছে এবার পুলিশ নাই, পুলিশ নাই, না পুলিশ নাই। সুতরাং আপনি যদি এটাকে এইভাবে না করেন, দুইটা দল মিলে দায়িত্বশীল আচরণ না করেন, নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। থার্ড যে কথাটা বলছে রিমোট কন্ট্রোল দল, রিমোট দল না, এটা হয়তো ভাই ওইভাবে বলছে। ক্যাডার ভিত্তিক দল, কমিউনিস্ট পার্টি, জামাতে ইসলাম, এগুলো হচ্ছে ক্যাডার ভিত্তিক দল। ক্যাডার ভিত্তিক দল মানে হচ্ছে যে দলের ওই রিমোট বলে না, রিমোট নাই, এটা তৈরি হচ্ছে এমনভাবে যে আপনাকে এটা বলে অতানা সামিয়ে না, কোরআন শরীফ আছে, নেতৃত্বকে মেনে নিতে হবে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না। আর চ্যালেঞ্জ করতে গেলে তারও একটা কি আছে, প্রক্রিয়া আছে। এইটা মেনে নিয়েই বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন তাদের এরকম যে নেতা যদি বলে ওই হিটলারের মতো যে ভাই, নেতা যদি বলে বুক পেতে দিতে হবে, বুক পেতে দিতে হবে। তো এটা হাসি নেই, দ্যাট ইজ হাউ দ্য ক্যাডার ভিত্তিক সিস্টেম। এবং এই জন্য কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আসছে। সুভাষ বসুরা এমনি জীবন দিতে পারেনি, তাদের নীতিটা কি ছিল যে জীবনের চেয়ে দেশ মাত্রা সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এবং বেগম খালেদা জিয়াও সেটা প্রমাণ করছেন। আর একটা জিনিস আপনাকে বল, দোষ স্বীকার করছেন, আচ্ছা রিমোট কন্ট্রোল এদের বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী প্রার্থীর কথাটা বলি। বিদ্রোহী প্রার্থী আমি খুব আশাবাদী অনেক বিদ্রোহী প্রার্থীর বিষয়, কিন্তু কথা হলো বিদ্রোহী প্রার্থী যারা আছেন আমি বলবো তাদেরকে স্যালুট পাওয়ার যোগ্য। যেমন আমার রুমিন ফারানা আপার জন্য আমি যদি পারতাম আমি যে তার জন্য ভোট করে দিয়ে আসতাম। কেন এই কথাটা বললাম? যে দেখেন আইডিওলজি সারা একটা মানুষ এই 15 বছর ভিকটিম, 15 বছর ভিকটিম, সে কোথাও যায়নি। একটা মেয়ে হিসাবে 15 বছর টিকে থাকাটা এটা কিন্তু নট এ ম্যাটার অফ সারা দেশ জানে, খালি আমি আপনি না, সারা দেশ জানে, তাই না? এবং সে কিন্তু আরেকটা জিনিস দেখেন, যারা নিজেদের দলের, দেখেন একটা জিনিস বলি, মোহাম্মদপুরে উনি এতদিন শুনে আসছিলাম আগে একসময় জাতীয় পার্টির ইয়া ছিলেন, কি ছিলেন? জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের বোধহয় উনি পরামর্শক ছিলেন। তারপর এনডিএফ বলে একটা পার্টি করলেন। হঠাৎ করে উনি বুঝলেন যে না, ধানের শীষ না হলে আমি জিততে পারবো না। আমার কথাটাকে শেষ করতে দেন। ভাইরে কারা ছিল আর কারা ছিল না সেটি তর্ক যাচ্ছি না। আমি বলতেছি যে আপনি আপনার দলীয় আদর্শ বাদ দিয়ে কিন্তু ভোটের আগে রাশেদ ওনারা যেটা করছে সেই ক্ষেত্রে যদি কম্পেয়ার করেন, বিদ্রোহী প্রার্থীদের আইডিওলজি আছে এইসবের নাই। ধন্যবাদ আপনাকে। আপনি শেষ করেন। আমি শাহরিয়ার ভাইকে একটা প্রশ্ন করি সম্পূরক। শাহরিয়ার ভাই, আপনি যেন বলছিলেন যে না এটা যেন না বাড়ে, যেহেতু আপনার কথা জামাত ইসলাম শুনে ছাত্র শিবির, আমার কথা শুনেন, আমি জামাত ইসলামের, আপনি যেমন বিএনপির যদি আপনি মুখপাত্র হয়ে থাকেন তাহলে আমি জামাত ইসলামের মুখপাত্র, আর আপনি যদি বিএনপির মুখপাত্র না হয়ে থাকেন তাহলে আমরা দুইজনের রাজনৈতিক বিশ্লেষক হিসাবে থাকি। তাহলে শাহেদ আলম ভাই উপরে আপনার পরিচয়, আপনার অবস্থান ডিপেন্ড করে শাহেদ আলম ভাই। শাহেদ আলম ভাই যদি হয়ে থাকে তাহলে আমিও হইয়া সেই জায়গা থেকে আপনি কি এটা এন্ডোর্স করেন যে শেরপুরের ঘটনার পর ছাত্র শিবির ডাকসুর নেতারা যেভাবে মিছিল করেছে এবং সরাসরি তারেক রহমানকে খুনি হিসেবে সাব্যস্ত করেছে, এনসিপির সাইফ তারেক রহমান খুনি হিসেবে সাব্যস্ত করেছে, আপনি কি এটা এন্ডোর্স করেন যে এটা গুড পলিটিক্স? আচ্ছা, এটা খুব ভালো একটা কথা বলছেন, কিন্তু এইখানে আমি কিন্তু তারেক রহমানের গত পরশু দিনের একটা বক্তব্যে খালি মর্মাহত না, বিক্ষুব্ধ, এবং আমি তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু কথা বলে যাচ্ছি। সেটা হচ্ছে উনি কিভাবে বলেন যে আওয়ামী লীগকে ব্যান করা ঠিক হয়নি। এটা তো জুলাইয়ের সাথে অপমান, এটা তো অভ্যুত্থানের সাথে অপমান, এটা বিপ্লবের সাথে অপমান। কিভাবে উনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা ঠিক হয়নি?
এই শব্দ উনি বলেন না। আমি আপনাকে আবার বলছি, একটি রাজনৈতিক দলকে কি বলছে, আপনি বলেন কি বলছে। উনি বলছেন আমরা যার অপরাধ তার সর্বোচ্চ শাস্তি চাই, কোন রাজনৈতিক মতাদর্শ নিষিদ্ধের পক্ষে আমরা না। তার তো মানেটা কি? তাহলে তো আপনি রাজনৈতিক আপনার কি মনে হয় না বিএনপি একই কথা বলেছে শেখ হাসিনা যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে? আগে আমার কথাটা, বিএনপি তো তার ওয়ান না, জামাত ইসলামকে আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করতে পারেন না। জামাত ইসলামী এবং আওয়ামী লীগ আমাকে শেষ করতে দেন। আপনি প্রশ্ন করছেন না এই কথাটা, এই দুটাই ফ্যাসিবাদী। না 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 না, দুটারই হাতে গণহত্যার দাগ। আর বিএনপির জন্ম তো গণহত্যার রক্ত দিয়ে। আপনি বিএনপি আসে শোনেন, শাহিজুর রহমান আর জাদু মিয়াকে অস্বীকার করেন আপনার বিএনপি নাই। না না না, আপনি একটা জিনিস বলেন তো, জিয়াউর রহমানের, আপনি একটা জিনিস বলেন তো, জিয়াউর রহমানের বিএনপি তৈরি হলো তো শাহিজুর রহমান আর জাদু মিয়ার হাতে। এই দুজন লোকই তো স্বাধীনতা বিরোধী। আপনি এই কথাটা যে আসতেছেন যে জামাত ইসলামে জাতিসংঘের একটা রিপোর্ট দেখান তো। আপনি যে বলতেছেন দুইটা রিপোর্ট হয়েছে, হামিদুর রহমান কমিশন রিপোর্ট, হোয়াইট রিপোর্ট, এই দুইটা রিপোর্টে একটা দেখান তো জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল ক্রাইম করছে, ওয়ার এগেইনস্ট হিউম্যানিটি। আপনি আওয়ামী লীগকে বলতেছেন আজকে যে আওয়ামী লীগ আর জামাত এক, তাহলে সেই জামাতকে আপনার এতদিন ভালো লাগলো? যে বেগম খালেদা জিয়া বলতেছেন যে জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করা হচ্ছে, এরা কেউ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত না, তার মানে আপনি আজকে তারেক রহমানের যে বিএনপিকে সমর্থন করছেন সেই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি না, সেই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না। এবং আর একটা জিনিস আপনি আগে শেষ করতে দেন, না না আপনি আগে শেষ করতে দেন। হ্যাঁ, যদি না হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, তাহলে এই বিএনপি আলাদা বিএনপি, এবং এই বিএনপি আলাদা বিএনপি, সেই বিএনপিকে আমরা তাহলে ওন করি না আমরা। এবং যারা ওন করে তারা কি করে, তারা হচ্ছে আওয়ামী লীগের এদেশে কি চায়, পুনর্বাসন চায়। এবং এই জায়গাতে হচ্ছে বেসিক ডিফারেন্স। এই জন্যই সবাই মিলে, সাইফ না, আমিও বলতেছি যে যখনই আপনি আওয়ামী লীগের পুনর্বাসন চাবেন, দিল্লির দাসত্ব মেনে নেবেন, তখন তারেক রহমান বলেন আর এই বিএনপি এক না, এবং সেজন্য আমি এর বিরোধিতা করে যাব এবং চিৎকার করে বলে দেবো তারেক রহমান ভারতের আধিপত্যবাদের সমর্থন করেন। গত 4 দিন আগে আমি যোগ করি, আমার কথা হচ্ছে শাহরিয়ার ভাই সুন্দর করে গলা উঁচু করে কথা বলতে পারে না। না না না, গলা উঁচু করে কথা বলতে হয় না, গলা উঁচু করে কথা বলতে পারি না। শুনেন, আপনারা যে জিয়া রহমানের কথা বলেন, জিয়া রহমান অবিসংবাদিত বাংলাদেশের মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু জিয়া রহমানের ওই পলিটিক্সটা দেখেন না। জিয়া রহমান নিজে হাতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি যেমন জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের পরে একটা অচ্যুত রাজনৈতিক শক্তি, জামাত ইসলামকে উনি অচ্যুত বললেন কেন ভাই? না না, আপনি আবার না না অচ্যুত বলবেন না, এমন কোন কথা বলবেন না, তাহলে তো বিএনপি অচ্যুত। না না না, তাহলে তো বিএনপি অচ্যুত। আমি বিএনপিও তাহলে তো অচ্যুত। লেট মি ফিনিশ। আচ্ছা বলেন। হলো জামায়াত ইসলামের তখন নেতা পাকিস্তানে ছিলেন, তাই তো, গোলাম আজম সাহেব। তো এখন অচ্যুত বলছে এই কারণে যে একটা, এটাও আপনার ইনফরমেশনটা বলুন। গোলাম আজম সাহেব তখন ছিলেন ইংল্যান্ডে। আপনাকে একটা জিনিস আপনাকে এই সময় একটু বলে দিই, এই গোলাম আজম সাহেব সুযোগ পেলাম বলে দিই। গোলাম আজম সাহেব 22শে নভেম্বর পাকিস্তান গেলেন, কিসের জন্য? কর্মপরিষদ মিটিং এর জন্য। ওই মিটিং শেষে 2 তারিখে ফ্লাইটে বাংলাদেশ ব্যাক করলেন। সেই ফ্লাইট শ্রীলঙ্কাতে এসে ল্যান্ড করলো। কি কারণে জানেন? তখন জানানো হলো যে 2 তারিখে ঢাকা এয়ারপোর্টে প্লেনটা নামার কোনো জায়গা নাই। সেই প্লেনটা 2 তারিখে জানানো হলো, তাহলে এখন কি করবে? তখন ওই প্লেনটা জেদ্দা নিয়ে যায়, পাকিস্তান ফেরত যায় না। কোথায় নিয়ে যায়? জেদ্দা নিয়ে যায়। জেদ্দা নিয়ে যাওয়ার পর জেদ্দা থেকে পরে তাকে 72 সালে কোথায় নিয়ে আসে? পাকিস্তান নিয়ে আসে। অধ্যাপক গোলাম আজমই একমাত্র লোক, যখন জামাত ইসলাম সবাই তাকে জামাত ইসলাম পাকিস্তানের আমির বানাতে চায়, তিনি সিন্ধ থেকে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় মিটিংয়ে যায়, বলছে এটা আমার দেশ না, আমাকে আমির বানায় না, কারণ আমি বাংলাদেশে ফিরে যাব। তারপরে এই কথা বলে তিনি ওখানে জামাত ইসলামের কোনো কিছুর সাথে সম্পৃক্ত হলেন না। উনি সেখান থেকে চলে গেলেন কি ইংল্যান্ডে চলে গেলেন। ইংল্যান্ডে থাকলেন। তারপরে বাংলাদেশে যখন জিয়াউর রহমান তাকে সুযোগ দিলেন, তখন তিনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন, এসে পাসপোর্টটা সারেন্ডার করলেন। তো এই লোকটাকে বলা হচ্ছে কি আমরা বানাচ্ছি পাকিস্তানি। যে লোকটাকে পাকিস্তান জামাত ইসলামের কি আমির বানাতে চালানো হলো, যিনি হলেন না, যিনি বাংলাদেশকে ধারণ করলেন, তাকে আপনি কি বলে দিচ্ছেন? বাংলাদেশ স্বাধীনতা পায় না। শাহরিয়ার ভাই পজিটিভ দিক কি? উনি জানেন যে ওনার যে বট ফোর্স আছে, বাহিনী আছে, এইসব আমার কোনো বট ফোর্স নাই ভাই,
আমার কোনো কথাবার্তা বটফস ওনারা নাই। পছন্দ করবে, এই জন্য না উনি না, বলতে বটফস থাকেন। এটা সত্য কথা। না। আপনি আজমি সাহেবকে ডাকেন এখানে, না, না। ডেকে তার সন্তানের কাছ থেকে শোনেন। ঠিক আছে। আমি চ্যালেঞ্জ দিলাম আমি- যে আজমি সাহেব না, ওনার যে পাসপোর্টটা ছিল সে পাসপোর্টটা তো কোর্টে সারেন্ডার করা আছে, পাসপোর্টের পাতাগুলো দেখেন যে আমি যা যা বললাম তার সাথে ঠিক আছে কিনা। যদি না থাকে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ডু দ্য মানি স্যুট আমার বিরুদ্ধে, তাহলে একটা বিশাল টাকাও পেয়ে যাবেন আচ্ছা আপনি। ঠিক আছে, এর আগেও অনেকবার এটা হয়েছে, এগুলা অসত্য এবং এগুলো না একটা অসত্যটা, এগুলো আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিলাম রে ভাই, আচ্ছা, ঠিক পাসপোর্টের আছে। সিল তো আর না, অসত্য ঠিক হতে পারে আছে, না। ঠিক আছে। পাসপোর্টের চাপ গোলাম আজম না না, সাহেব, আপনি তো আমেরিকায় থাকেন। আরে ভাই আমাকে এটা বলেন। পাকিস্তানি, না না, আমাকে আগে একটা উনি দিন বলেন। পাকিস্তান রক্ষা আন্দোলনের ভাই, সবচেয়ে আরে বড় ভাই নেতা রে। এবং ইতিহাসের সবচেয়ে বড় হত্যা। উনি তো ভাষা আন্দোলনের নেতা, উনি তো ভাষা আন্দোলনের নেতা কিনা, ভাষা সৈনিক কিনা। হত্যাকাণ্ড, আরে উনি ভাষা সৈনিক কিনা। মা বোনের ইজ্জত নষ্ট কে হয়েছে, কোনটা সব আপনি কথা ওনার বলতেই পারেন না। He is the mastermind কিভাবে of কিভাবে বাংলাদেশের বলতেন? আপনি আইন না হলে একটা বলতে পারেন, আমি বলেন বিচার না হলে কাউকে বলতে পারেন? ওই জায়গায় না, না না, বিচার না হলে বলতে পারেন। আমি যেটা আর সে কি ভাষা সৈনিক কিনা আপনি আমাকে বলেন? ভাষা সৈনিক তো আরো অনেক তাহলে ভাষা সৈনিক যদি হয়ে থাকে, ডাকসু জিএস যদি হয়ে থাকে, তার তো পাকিস্তান সবকিছুকে সে সমর্থন করেনি। তার তো তাহলে উর্দুকে সমর্থন করতো। ঠিক আছে। আপনি যে লোকটাকে বলতেছেন পাকিস্তানকে সমর্থন করে, তাহলে তো সে উর্দুকে সমর্থন করতো, তাহলে তো সে বাংলা ভাষাকে সমর্থন করতো না। তাহলে ভাষা সৈনিক হলো যে লোকটা পাকিস্তানের বিরোধিতা করলো, তারপরে আপনি আমেরিকা থাকেন। আপনি তো জানেন যে যখন আপনি আমেরিকায় ঢোকেন তখন সিল পরে। তাহলে আমি আপনাকে সেই পাসপোর্টের কথা যখন বললাম, আপনার মতো লোক যে জানে জ্ঞানে যে কোনো দেশে ঢুকলে এন্ট্রি সিল পরে, সেই পাসপোর্ট দেখানোর কথা যখন আমি বললাম, তখন আপনি বলছেন এটা ভুল। এটা তো আপনার কাছে আশা করি যে লোকটা বিদেশ জানি সে জানতে পারে। আপনি তো প্রতি মাসে আমেরিকা যাচ্ছেন, আপনি তো জানেন, সেজন্য পাসপোর্টটা দেখেন। সো এই ধরনের কথা না। আর একটা জিনিস কি, আজকে আমি ওই যে ৫০ বছর পর বহুদলীয় আর এগুলো- গণতন্ত্রের কথা হ্যাঁ, বলতে বলেন, চাচ্ছিলাম, বলেন, সেটা বলেন। হলো জিয়াউর রহমানকে যখন আপনারা শ্রদ্ধা করেন তখন আমাদেরও বুক গর্বে ভরে যায় যে না, আমরা এই জায়গায় সবার শ্রদ্ধা করা উচিত। এটা সবার শ্রদ্ধা, সে সবার। কমন জিনিস। কিন্তু জিয়াউর রহমানের যে আদর্শ, সেটা কেন আপনি শ্রদ্ধা করবেন না? আপনি কেন একটা জিয়া রাজনৈতিক রহমানের দলকে আদর্শকে শ্রদ্ধা করব। আমি সেটাই বলছি, সে তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এই দেশে। অবশ্যই এই দেশকে সে মুক্তি দিতে সে। যেমন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, তার হাত দিয়েই তো হয়েছে। এইবারে একটা জিনিস বলে, জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে, শেখ হাসিনাকে দিছে বলে 17 দিনের মাথায় তিনি শহীদ হয়েছেন, এবং আখাউড়াতে শেখ হাসিনা পালায় যাওয়ার সময় ধরা পড়ছেন। দিস দ্য ডিফারেন্স বিটুইন জামাত ইসলাম এন্ড আওয়ামী লীগ। শোনেন, এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। জিয়াউর রহমান মারা গেলেন, জিয়াউর রহমানের মৃত্যুকে নিয়ে ইন্ডিয়া যে পলিটিক্স করে, মুক্তিযোদ্ধার যত অফিসার ছিল মঞ্জু থেকে শুরু করে সবাইকে হত্যা, আজ পর্যন্ত জিয়াউর রহমান হত্যার বিচার হয়নি, এটা তো আপনি মানেন। এবং এইভাবে যারা এন্টি ইন্ডিয়ান না, যারা স্বাধীনতার পক্ষে, সেই মিলিটারি অফিসারগুলোকে আপনি কি করলেন, একটা বিতর্কিত বিচারের মাধ্যমে হত্যা করলেন। আপনি শেখ হাসিনা যদি এর সাথে মিলিত না থাকেন, আখাউড়াতে আপনি শেখ হাসিনা ধরা পড়লেন কেন? তার মানে আওয়ামী লীগকে যখন আপনি পুনর্বাসন করতে গেছেন, আপনার পিতাকে কি করছে, হত্যা করছে, আপনার মাতাকে হত্যা করছে, সেই দলের নিষিদ্ধতার বিরুদ্ধে আপনি বলেন কিভাবে? আপনি তো এটা পরীক্ষিত যে তার মাকে জেলখানায় নিয়ে যে কি করা হয়েছে, পয়জন করা হয়েছে কিনা, তার মাকে বিনা ট্রিটমেন্টে মেরে ফেলে দেওয়া হয়েছে। শুনে পৃথিবীতে সবকিছুর আগে পিতা মাতা, পিতা মাতা তাকে হত্যা করবে, তা হবে না। কষ্ট পেয়েছেন On principle, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলখানার থাকার পরেও ব্রিটিশদের না, দ্যাটস রিকনসিলিয়েশন। দ্যাটস ডিজমন্ড টিটির যে রিকনসিলিয়েশনটা হয়েছে, সেটা যদি আপনি কি করতে হয়, যেমন এনসিপির ইয়াতে দেওয়া হয়েছে রিকনসিলিয়েশন। উই আর নট এগেইনস্ট রিকনসিলিয়েশন। আমি তো সেটাই বলছি। না, কিন্তু উনি কেন মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে বসাই দিচ্ছে? কারণ আওয়ামী লীগ No. পুনর্বাসন করার কথা বলতেছেন No, কেন? no, আপনি it's এজেন্ডাই wrong. নিছেন, এটা শোনেন, অপপ্রচার। আপনার এই জয়শঙ্কর আপনাকে যে এজেন্ডা নিছে, এইটা অপপ্রচার। জামাতের উনি আমির বলছেন 4 দিন যারা আগে, জামাতের আমির 4 দিন আগে গোপালগঞ্জে গিয়ে বলেছেন যে আমরা অতীতের সব মাফ করে দিয়েছি। এই বক্তব্যে আপনি মর্মাহত হন না কেন? কোনটা? গোপালগঞ্জে গিয়ে 4 দিন আগে আপনাকে জামাতের আমির আমি বলেছেন আপনাকে যে- একটা সুন্দর করে বলতে, ভাই আপনার কথাটাই যদি জামাতের আমির, হ্যাঁ হ্যাঁ যদি আমি বললাম যে জামাতের আমির না, আমি একদম এখানে আপনাকে স্পষ্ট করে বলছি, জামাতের আমির থেকে যেই রিকনসিলিয়েশন ছাড়া, যেটা বলছে ডেজমন্ড টুটু রিকনসিলিয়েশন প্রসিডিং ছাড়া, যে কেউ যদি আওয়ামী লীগকে দেশে কি করতে চায়, পুনর্বাসন করতে চায়, তারই বিরোধিতা করবে। সে যদি জামাত করে থাকে সেরাম করবে। এবং আপনি এই যে কথাটা আমাকে বললেন, জামাতের আমির যদি কথা বলে থাকে, ভাই আমি আজকে আমি শুনিনি। আপনি দায়িত্ব নিয়ে বলছেন না, আপনি জামাতের আমিরের বক্তব্য শুনেন না। না, আমি শুনবো না, কারণ শিবিরের তো বললাম শিবির কি কি বলছে সেটা। শিবির যেটা করছে, যে এখনই তো বললাম যে এইগুলোকে আমি সমর্থন করি, কারণ আমিও এটা চাই যে ওনার এই বক্তব্যটাকে আমি সমর্থন করি না। আবার দেখেন, আমি আজ কয়েকদিন ধরে চিৎকার করে গেছি যে জুলাই সনদের পক্ষে উনি বলেন না কেন। গতকালকে যেই জুলাই সনদের পক্ষে বলছে, আমি সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ দিছি।
কারণ গতকালকে প্রথম তারেক রহমান জুলাই সনদের হার পক্ষে প্রথম বলছে, এতগুলো মিটিং এর পর আমি প্রথম থেকে চিৎকার করে যাচ্ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সবকিছু, সে যেই বলছে সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ। ঠিক আছে, আর যদি এই কথা বলে যে জামাতের আমিরও, আমি বলতেছি আওয়ামী লীগ এই ফর্মে ফিরতে পারবে না, রিকনসিলিয়েশন। ওকে let me add, শাহরিয়ার ভাই, this thank you for that, but ওই যখন আপনি বলেন তারেক রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বলছে, that's a complete lie. উনি এবার লাই হলে আমি খুশি হব, লাই হলে সবচেয়ে বেশি খুশি হব আমি, কারণ উনি যেখানে বলছেন যে আইনের শাসন হবে, যে অপরাধী আইন দ্বারা প্রমাণিত তার শাস্তি হবে, এখানেই তো সবচেয়ে বড় জিনিস যে আপনি একটা হোল সোসাইটিকে শত্রু ভাবাপন্ন করে আপনি আগাইতে পারবেন না। অবশ্যই না। এটা আওয়ামী লীগ যেটা চেয়েছিল জামাতকে নির্মূল করে আগাবে, সেটা তো পারে নাই, তাই না? তো আমিও মতাদর্শগত ভাবে একটা হোল মতাদর্শকে আপনি নির্মূল করতে পারবো না, সেইটাই উনি যেহেতু জিয়াউর রহমানের সন্তান। নাৎসিজমকে আপনাকে, মুজিববাদকে আপনাকে উৎখাত করতে হবে। এই মুজিববাদ এবং নাৎসিজমের মধ্যে কোনো পার্থক্য নাই। নাৎসিজম পৃথিবীতে কোনো জায়গায় থাকতে পারবে না। এই আদর্শকে আপনাকে মূলে এই কুটাঘাত করতে, যেমন আপনি বল বাকশালকে ধারণ করে কি আমরা আগাতে পারতাম? বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করতে পারছে বলে তো জিয়া রহমান আজকে আমার আপনার সবার মনের মধ্যে আছে। তার মানে কি মুজিববাদকে ওখানে কবর দেওয়া হয়েছে, কিন্তু আজকেও যদি রিকনসিলিয়েশনের নামে ওই মুজিববাদকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, নাৎসিজমকে ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে সোসাইটি কি হবে? আবার ফ্রাগমেন্টেড হয়ে যাবে। অন প্রিন্সিপাল আপনি যদি বলেন তাহলে যে জিনিসটা আপনি বলেন এটা সারা পৃথিবীতে তো তাই হয়েছে, ঠিক আছে। ইতিহাস তো তাই। কথা হলো যে আপনি যখন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে একটা জিনিসকে ফেলবেন, এখন তখন আমি যখন বলবো বহুদলীয় গণকথা, ভয়টা হচ্ছে আপনি আমাকে বলবেন ও মুজিববাদের সমর্থক, ঠিক যেভাবে আমার বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্ট বলে একটা শব্দ জনপ্রিয় করা হয়েছে। কি আমি বলেছি? বাংলাদেশের রাষ্ট্রের অভ্যুদয়ে যেসব জাতীয় নেতা আছে তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। শেখ মুজিব, ওকে ফাইন, আই ডোন্ট কেয়ার হুইজ শেখ মুজিব, তার অনেক স্বাধীনতার পরে তার লিমিটেশন থাকতেই পারে, এটা থাকতে পারে, কিন্তু সাথে সাথে স্বাধীনতার আগে শেখ মুজিব ওয়াজ এ নেম, আমাদের কোনো উপায় নাই, কিন্তু সেইটা স্বীকার করবো বলে আমি কালচারাল ফ্যাসিস্ট হয়ে যাব? না না না। তো আমাকে যারা কালচারাল ফ্যাসিস্ট বানিয়েছে, আমার ভয়টা ওখানে। আপনি যখন বলছেন মুজিববাদ থাকতেই পারবে না, অর্থাৎ আমি মুজিববাদ আলাদা, মুজিববাদ কিন্তু 72-এর পর আসছে, 71-এর আগে না। আপনি একটা জিনিস বোঝেন, মৌলানা ভাসানীকে ওয়াইপ আউট করে দেওয়া, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ওয়াইপ আউট, আওয়ামী লীগ করেছে না, শেরে বাংলাকে ওয়াইপ। আপনি ইতিহাসকে কি ধারণ করতে পারবো? ইতিহাসকে ধারণ করতে গেলে, প্রকৃত ইতিহাস ধারণ করতে সবগুলো লোককে নিয়ে ধারণ করতে হবে। এক মানুষ মানে মুক্তিযুদ্ধ। এই বয়ানটা আনলেন কেন? এই বয়ানটা এনে তো পুরো জাতির সর্বনাশটা করে ফেললেন। এই বয়ান যারা এনেছে 71-কে সেলিব্রেট করে ফেলে দিলেন, বানায় দিলেন। এই বয়ান যারা এনেছে, ওইটা আনা যাবে না। এই বয়ান যারা এনেছে তারা তো জনপ্রত্যাখ্যাত, জনধিকৃত, তারা পালিয়ে গিয়েছে। আমরা নিয়ে আসবো কেন? নো, এখন কথা হচ্ছে যে আপনিও এমন কোন বয়ান আনবেন না যেন আপনিও জনধিকৃত হন, জনপ্রত্যাখ্যাত হন, তাই না? ইউ হ্যাভ টু বিল্ড আ ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সব মানুষের একটা মিনিমাম স্পেসটা থাকবে। আপনি যখনই নাৎসিজম থাকবে না, সেখানে প্রথম কথা হলো জার্মান ইউনিফাইড হয়েছে, ওয়াল ভেঙে গেছে, দুই জার্মান এক হয়েছে, নাৎসিজম এক হয়েছে না। নাৎসিজম যেটা আমার আপনার জন্য, শোনে, করোনা ভাইরাসের বিরুদ্ধে সারা পৃথিবী যুদ্ধ করেনি, তা বলে আমি বলবো না করোনা নিয়ে থেকে যাবো না। এই মুজিববাদ হচ্ছে করোনা ভাইরাস, আপনি একে নিয়ে একটা সমাজে থাকতে পারবেন না। ওকে নির্মূল করে অ্যান্টিবায়োটিক দিয়ে ওকে শেষ করে তারপর সমাজে ইনক্লুড। ঠিক একই ধারণা পোষণ করতে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যে জামাত ইসলাম হচ্ছে জামাত ইসলাম খালি না, করোনা ভাইরাস, এদেরকে নির্মূল করতে হবে। তাহলে এখন বিএনপি কে নির্মূল করলো এবং আওয়ামী লীগ, আপনারা একে অপরকে নির্মূলের খেলায় থাকেন। উই আর নট দেয়ার। আমরা হচ্ছে সবাইকে নিয়ে পথ চলবো। দ্যাটস আওয়ার প্রিন্সিপাল। না, খুবই ভালো কথা। তাহলে বেগম খালেদা জিয়া কিভাবে নিঃশেষ করে নির্মূল করলো? বেগম খালেদা জিয়া একদিনের জন্য বলছে আওয়ামী লীগকে নিঃশেষ করো। কে? গোপালগঞ্জের নাম পর্যন্ত চেঞ্জ করে দিতে চাইছে। আপনি শোনেন, বেগম খালেদা জিয়া, শোনেন, বেগম খালেদা জিয়া মামুনুল হকের বক্তব্য শুনেছিলেন 5 আগস্টের পরে বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন। মামুনুল হক বলেছেন যে আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম একটা শব্দ উনি ওনার প্রতিপক্ষের বিরুদ্ধে বলেন নাই। তারেক রহমান 5 তারিখের পর একটা শব্দ কারোর ব্যক্তি চরিত্র বলেন নাই। মেনে নিছে কোনদিন বেগম খালেদা জিয়া? মানে নাইনি। আমাকে কেন মুখে চিল্লাতে করতে হবে যে আমি ভারতের আধিপত্যের বিরোধী, এবং বলতে হবে আমরা ভারতের সাথে আলোচনা করে ফ্যানির বাদ তৈরি করব? আমি আমার কাজের মধ্য দিয়ে প্রমাণ করব আমি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আপনার ফরেন পলিসিতে যে আপনি একদিকে বসবেন হচ্ছে কার সাথে? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, আর একদিকে আপনি বলবেন যে আমি ভারতের সাথে নাই। হাউ আই ক্যান বিলিভ? ভারতের সঙ্গে তো জামাতের আমিরও বসেছে। না, বসাটা অন্য
চাই না, কিন্তু আমরা চাই জনগণের সাথে জনগণের সম্পর্ক, কোনো একটা পার্টিকুলার দলের সাথে না। আবার আপনার যেটা ইন্ডিয়া সবসময় চায়, একটা পার্টিকুলার দলের সাথে সম্পর্ক করে দেশটার সর্বনাশ করা। ইন্ডিয়া কিন্তু এবার দুই দলের সাথেই বসছে না, ইন্ডিয়া এবার দুই দলের সাথে বসছে। আপনি একটা জিনিস এই মিস ইনফরমেশন গুলো দিয়েন না। জামাতের আমিরের অসুস্থতার পরে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়েছিল এবং সেটা জামাতের আমিরই প্রকাশ করছে।